হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর ভূগোলের সেরা 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মোট 36 নম্বরের এমসিকিউ এবং এসএকিউ মূল্যে প্রশ্ন আসবে 1 নম্বরের বিভাগ ক এবং বিভাগ খ থেকে। তো সেই প্রশ্নগুলি কি কি হতে পারে চলো দেখিনি। প্রথমে 1 নম্বরে রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো অপশন এ 40 কিমি, বি 43 কিমি, সি 46 কিমি, ডি 49 কিমি। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশন বি 43 কিমি, কারণ পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস সেই নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি এবং মেরু ব্যাস 12,714 কিমি। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 43 কিমি। 2 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন হয় এ 22 ডিসেম্বর, বি 21 মার্চ, সি 21 জুন, ডি 23 সেপ্টেম্বর। সঠিক উত্তরটি হবে অপশন সি 21 জুন। 21 জুন উত্তর গোলার্ধের সবচেয়ে দিন বড়, আর এদিকে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর মহাবিষুব এবং জলবিষুব নামে পরিচিত, কারণ এই দুই দিনকে দিন রাত্রি সমান হয়। 3 নম্বর প্রশ্ন, কলকাতার অক্ষাংশ কত? তো কলকাতার অক্ষাংশ হলো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এবং দ্রাঘিমাংশ বললে 88 ডিগ্রি 21 মিনিট পূর্ব হবে। 88 ডিগ্রি 21 মিনিট পূর্ব। 4 নম্বর প্রশ্ন, পৃথিবী যে গোল একথা প্রথম উল্লেখ করেন কে? এটা পৃথিবীর নয়, পৃথিবী যে গোল একথা প্রথম উল্লেখ করেন অপশন এ অ্যারিস্টটল, অপশন বি স্ট্র্যাবো, বি পিথাগোরাস, ডি প্লেটো। তো সঠিক উত্তরটি হবে অপশন এ অ্যারিস্টটল। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিম্নতম স্থানটি রয়েছে কোন মহাসাগরে? অপশনগুলির মধ্যে। তো সঠিক উত্তরটি হবে অপশন এ প্রশান্ত মহাসাগরে পৃথিবীর নিম্নতম যে খাত মারিয়ানা খাত সেটি রয়েছে। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর চারিদিকে ঘুরতে কত সময় লাগে? চাঁদের কত সময় লাগে? এ 35 দিন, বি 20 দিন, সি 27 দিন, ডি 27.1/3 দিন। তো সঠিক উত্তরটি হবে অপশন ডি 27.1/3 দিন, যেটাকে আমরা এক চন্দ্রমাস হিসাবে গণনা করি। 7 নম্বর প্রশ্ন, মেরু বিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত কিমি? এ 640 কিমি, বি 536 কিমি, সি 1674 কিমি, ডি 0 কিমি। তো মেরুবিন্দু পৃথিবীর একেবারে যে উপরের প্রান্তটি, সেই মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ 0। 8 নম্বর, সমপ্রায় সমভূমির মধ্যে অবস্থিত অনুচ্চ কঠিন শিলার টিলাকে কি বলা হয়? এ গায়ট, এটা গায়ট হবে, গয়াকা অন্তুষ্ট ট গায়ট, বি মনোডনক, সি ইনসেলবার্ড। তো সঠিক উত্তরটি অপশন বি মনোডনক। যদি প্রশ্নটি মরুভূমি বা শুষ্ক অঞ্চল যায় তো তাহলে সেটি ইনসেলবার্ড হতো উত্তরটি। 9 নম্বর, ভারতের লাদাখ মালভূমি কোন প্রকারের মালভূমি? এ পর্বতবেষ্টিত মালভূমি, বি লাভাগঠিত মালভূমি, সি মহাদেশীয় মালভূমি। তো লাদাখ একটি পর্বতবেষ্টিত মালভূমি, এবং লাভা মালভূমির উদাহরণ হলো দাক্ষিণাত্য বা ডেকান ট্যাপ মালভূমি। 10 নম্বর, দুটি পাতের অভিসারী চলনের ফলে সৃষ্টি হয় এ ভঙ্গিল পর্বত, বি ক্ষয়জাত পর্বত, সি লাভা মালভূমি, ডি পলিগঠিত মালভূমি সমভূমি। তো সঠিক উত্তরটি হবে এখানে দুটি পাত, অর্থাৎ যে পাত অভিসারী পাত মানে দুটি পাত যখন পরস্পরের দিকে প্রবাহিত হয় তাহলে সংঘর্ষের ফলে পলি ভাঁজ খাইকে ভঙ্গিল পর্বত সৃষ্টি হবে। অপশন এ সঠিক উত্তর। 11 নম্বর, মহিষঞ্চরণ মতবাদের পূর্ববক্তা হলেন এ বিজ্ঞানী হ্যারি হেস, বি আলফ্রেড ওয়েগনার, সি পিচো। তো সঠিক উত্তরটি হবে অপশন বি আলফ্রেড ওয়েগনার। 12 নম্বর, অঙ্গার যোজনে সাহায্য করে এ কার্বন ডাইঅক্সাইড, বি অক্সিজেন, সি ওজোন, ডি হাইড্রোজেন। তো অঙ্গার যোজনে সাহায্য করে অপশন বি কার্বন ডাইঅক্সাইড। 13 নম্বর, রাসায়নিক আবহবিকার সর্বাধিক লক্ষ্য করা যায় এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে, বি উষ্ণ মরু অঞ্চলে, সি মেরুদেশের অঞ্চলে, ডি ভূমধ্যসাগরীয় অঞ্চলে। তো সঠিক উত্তরটি হবে অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়। 14 নম্বর প্রশ্ন, স্বল্পমোচন আবহবিকার বেশি দেখা যায় এ ব্যাসল্ট শিলায়, বি ডারোয়াইট, সি গ্রানাইট। সঠিক উত্তরটি হবে অপশন সি গ্রানাইট শিলায় স্বল্পমোচন দেখা যায়, অর্থাৎ পেঁয়াজের খোসার মতন আকৃতি হয়ে যে আবহবিকার ঘটে সেটি হচ্ছে স্বল্পমোচন। 15 নম্বর, শিলার ক্ষয়ীভূত পদার্থের স্থানান্তরকরণকে বলে এ নগ্নিভবন, বি আবহবিকার, সি পুঞ্জিত ক্ষয়। তো সঠিক উত্তরটি হবে অপশন সি পুঞ্জিত ক্ষয়। 16 নম্বর প্রশ্ন, আবহবিকারের ইংরেজি প্রতিশব্দ ওয়েদারিং কথাটি প্রথম উল্লেখ করেন এ জিকে গিলবার্ট, বি আলফ্রেড ওয়েগনার, সি উইলিয়াম মরিস, ডি কোবরা। তো সঠিক উত্তরটি হবে অপশন এ জিকে গিলবার্ট। 17 নম্বর, একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো এ অগ্নুৎপাত, বি সুনামি, সি নদীর পাড়ে ভাঙন, ডি ভূমিকম্প। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি নদীর পাড়ে ভাঙন। 18 নম্বর, আবহাওয়া দপ্তর অনুযায়ী প্রকট খরা হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিক তুলনায় এ 75% কম হলে, বি 50% বেশি হলে, সি 25% কম হলে, ডি 25% বেশি হলে। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে যদি 75% কম হয় বৃষ্টি তাহলে সেক্ষেত্রে খরা ঘোষণা করা হয়। এটা আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অনুযায়ী ঘোষণা। 19 নম্বর, 2013 সালের উত্তরাখণ্ডের হরপা বানের মূল কারণ কি ছিল? এ ভূমিধস, বি ভূমিকম্প, সি অগ্নুৎপাত, ডি হঠাৎ বন্যা। তো 2013 সালে যে হরপা বান হয়েছিল তার মূল কারণ হচ্ছে হঠাৎ বন্যা, হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টির জন্য এই অঞ্চলে হরপা বানের সৃষ্টি হয়েছিল।
20 নম্বর, একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ হলো এ অগ্নুৎপাত, বি বন্যা, সি দাবানল, ডি সুনামি। তো এখানে সঠিক উত্তরটা হবে বন্যা। বন্যা অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের ফলে দেখো কোথাও খরা কোথাও বন্যা, এটা অস্বাভাবিকভাবে হচ্ছে, তাই সেক্ষেত্রে এখানে বন্যাটা হয়ে যাবে সঠিক উত্তর। 21 নম্বর, দুর্যোগ অপেক্ষা বিপর্যয়ে ক্ষতির পরিমাণ ড্যাশ। তো দুর্যোগ অপেক্ষা বিপর্যয়ে ক্ষতির পরিমাণ হয় কি বেশি, বিপর্যয়ে ক্ষতির পরিমাণ বেশি। 22 নম্বর, সম্পদ সৃষ্টিকারী উপাদান হলো এ একটি, বি দুটি, সি তিনটি, ডি চারটি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি তিনটি। সম্পদের তিনটি উপাদান, একটা হচ্ছে মানুষ, 2 নম্বর হচ্ছে প্রকৃতি, আর 3 নম্বর হচ্ছে সংস্কৃতি। এবারে 23 নম্বর প্রশ্ন, ম্যাগনেটাইট জাতীয় আকরিকে লোহার পরিমাণ কত? এ 65% বি 70%, সি 72%, ডি 75%। তো ম্যাগনেটাইট যেটা সব থেকে উচ্চমানের আকরিক লোহা, এখানে যে লোহার পরিমাণ থাকে সেটি হচ্ছে অপশান সি 72%। 24 নম্বর, পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলন কেন্দ্র হলো এ ঝরিয়া, বি রানীগঞ্জ, সি তালচের। তো এখানে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রানীগঞ্জ। আর ঝরিয়া হলো ভারতের মধ্যে, অর্থাৎ ভারতের মধ্যে বৃহত্তম একটি কয়লা উত্তোলন কেন্দ্র। 25 নম্বর, ভারতের জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায় এ উত্তর ভারতে, ডি দক্ষিণ ভারতে, সি উত্তর পূর্ব ভারতে, ডি মধ্য ভারতে। তো দেখো ভারতের বেশিরভাগই নিত্যবহ নদীগুলি সবই উত্তর ভারতে অবস্থিত, এবং তার ফলে এই অঞ্চলেই যে জলবিদ্যুতের প্রাধান্য বেশি দেখা যাবে। 26 নম্বর, ক্ষেত্রমান ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে এ 15তম, বি 14তম, সি 13তম, ডি 16তম। তো ক্ষেত্রমানের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান হবে বি 14তম। 27 নম্বর, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় এ পূর্ব বর্ধমান জেলাকে, বি বীরভূম জেলাকে, সি নদিয়া জেলাকে, ডি পূর্ব মেদিনীপুর জেলাকে। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়। আগে বর্ধমান বলতাম, এখন বর্ধমানকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটি পূর্ব একটা পশ্চিম, সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ব বর্ধমানকে। 28 নম্বর, মৌসুমী শব্দের উৎপত্তি হয়েছে আরবি শব্দ এ মৌসুম থেকে, বি মৌসুম থেকে, সি মৌসুম থেকে, ডি মৌসুমী থেকে। তো আরবি শব্দ অপশান এ মৌসুম থেকে, যার অর্থ ঋতু, এই মৌসুমী শব্দটি এসেছে। 29 নম্বর, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? তো দ্বারকেশ্বর ও শিলাবতী দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম অপশান বি রূপনারায়ণ। 30 নম্বর, সক্রিয় বদ্বীপ অংশ দেখা যায় এ উত্তর 24 পরগনা, বি দক্ষিণ 24 পরগনা, সি কলকাতা, ডি হুগলি। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশান বি দক্ষিণ 24 পরগনা সক্রিয় বদ্বীপের মধ্যে অবস্থিত। আর উত্তর 24 পরগনা, কলকাতা এগুলি পরিণত বদ্বীপের ভেতরে অবস্থিত। নদিয়া, মুর্শিদাবাদ মৃতপ্রায় বদ্বীপের ভেতরে অবস্থিত। যে বদ্বীপকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি, একটি সক্রিয়, একটা পরিণত, একটা মৃতপ্রায়। তো সেক্ষেত্রে অপশান বিটা হলো সঠিক উত্তর। 31 নম্বর, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ম্যাপে দেখলে বুঝতে পারবে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন প্রতিবেশী দেশের আন্তর্জাতিক সীমানা বেশি রয়েছে। এখানে অপশান সি বাংলাদেশ। 32 নম্বর, ডানকুনি কোন শিল্পের জন্য বিখ্যাত? এ বস্ত্র, বি পাট, সি ইস্পাত, ডি দুগ্ধজাত। তো এখানে সঠিক উত্তরটি যাবে অপশান ডি দুগ্ধজাত। 33 নম্বর প্রশ্ন, বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের উপরের খনিজ পদার্থগুলি নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অর্থাৎ মাটির যে উপরের স্তরে যে রেগুলিত জমে থাকে সেখান থেকে খনিজ পদার্থ নিচের স্তরে চলে যাওয়াকে কি বলা হয়? তো খনিজ পদার্থ নিচের স্তরে চলে যাওয়াকে বলা হয় এলুভিয়েশন। এ লয়সু এলুভিয়েশন হবে। আর যে স্তরে গিয়ে জমা হয় সেই স্তরটাকে বলা হয় ইলুভিয়েশন। 34 নম্বর প্রশ্ন, আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত? এ খাদ্য প্রক্রিয়াকরণ, বি বস্ত্র, সি প্রযুক্তি, ডি পর্যটন। তো এক্ষেত্রে আউটসোর্সিং কথাটি যুক্ত হবে অপশান সি প্রযুক্তির ক্ষেত্রে, আইটি সেক্টরের ক্ষেত্রে। 35 নম্বর, কোন মানচিত্রে সমোন্নতি রেখা দেখা যায়? অপশান এ বিষয়ভিত্তিক মানচিত্র, বি টোপোগ্রাফিক্যাল মানচিত্র, সি প্রাকৃতিক মানচিত্র, ডি জলবায়ু মানচিত্র। তো এক্ষেত্রে সমোন্নতি রেখা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অপশান বি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে দেখবে বাদামি রং দিয়ে একটি যে রেখা প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে সমোন্নতি রেখা, যার মাধ্যম দিয়ে ওই অঞ্চলের উচ্চতাকে প্রকাশ করা হয়। 36 নম্বর, অযোধ্যা পাহাড় অবস্থিত। তো অযোধ্যা পাহাড় অপশান এ পুরুলিয়া, বি বীরভূম, সি বাঁকুড়া। তো সঠিক উত্তরটি যাবে এখানে অপশান এ পুরুলিয়া জেলায় অবস্থিত। আর তোমরা জানো বীরভূম জেলায় অবস্থিত মা ভাগ্নে পাহাড়, আর বাঁকুড়াতে অবস্থিত বিহারীনাথ পাহাড়। 37 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন মাটি সবচেয়ে উর্বর? পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এই মাটি উর্বর বেশি। তো সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে নবীন পলি মাটি। 38 নম্বর, ড্যাশ ভারতের রুট বলা হয়। ড্যাশকে ভারতের রুট বলা হয়, তাহলে এখানে সঠিক উত্তর যাবে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। 39 নম্বর প্রশ্ন, দাগিমা রেখাগুলি পূর্ণবৃত্ত, এটি শুদ্ধ না অশুদ্ধ? তো দাগিমা রেখাগুলি পূর্ণবৃত্ত নয়, এটা হবে অশুদ্ধ। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত।
40 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডারটি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডার অবস্থিত? তো তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে যে নেভেলি আছে সেখানে যে লিগনাইট ভান্ডার অবস্থিত। 41 নম্বর প্রশ্ন, কংসাবতী ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহের নাম কি? তো কংসাবতী এবং কেলেঘাই এর মিলিত প্রবাহের নাম হলদি নদী। তোমাদের এটি শর্টকাটে মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো কে স্কোয়ার, অর্থাৎ K2 মনে রাখতে পারো। K2 মানে হচ্ছে কেতে কংসাবতী আর কেতে কেলেঘাই, আর হলদির হকে আমরা এখানে 2 ভাবছি, সেই জন্য এখানে K2 মনে রাখলে পরে তোমরা এটা শর্ট ফর্মে মনে রাখতে পারো, কারণ এখানে অনেক কটি নদী আছে যারা একসঙ্গে মিলিত হয়ে প্রবাহিত হয়েছে, মনে রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে শর্ট ফর্মটি। 42 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা অর্থাৎ যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটি প্রবাহিত হয়েছে কোন শহরের উপর দিয়ে? এ বেঙ্গালুরুর উপর দিয়ে, বি এলাহাবাদের উপর দিয়ে, সি কানপুরের উপর দিয়ে। সঠিক উত্তরটি হবে এলাহাবাদ, বর্তমান যার নাম প্রয়াগরাজ। 43 নম্বর প্রশ্ন, একক মুক্ত বা একক বিহীন স্কেল কোনটি? এ বিবৃতিমূলক স্কেল, বি ভগ্নাংশসূচক স্কেল, সি লৈখিক স্কেল। তো অপশন বি ভগ্নাংশসূচক স্কেল। ভগ্নাংশসূচক স্কেলের অর্থাৎ যেখানে অনুপাতে প্রকাশ করা হয় 1:40,000, সেক্ষেত্রে কোনো একক থাকে না, সেজন্য কি একক বিহীন স্কেল বলা হয়। 44 নম্বর প্রশ্ন, কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হলো এ হলদি বন্দর, বি হলদিয়া বন্দর, সি হুগলি বন্দর, ডি দীঘা বন্দর। তো কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হলো অপশন বি হলদিয়া বন্দর। 45 নম্বর প্রশ্ন, শিলার সংকোচন ও প্রসারণের হার বেশি হয় এ তুন্দ্রা অঞ্চলে, বি নিরক্ষীয় অঞ্চলে, সি মেরু অঞ্চলে, ডি মরু অঞ্চলে। তো সংকোচন প্রসারণের হার বেশি হবে যেখানে তাপমাত্রার বৈষম্য বেশি, অর্থাৎ খুবই গরম খুবই ঠান্ডা এরকম হবে। একমাত্র সেটি মরু অঞ্চলেই দেখা যায়। মরু অঞ্চলে দিনের বেলায় খুব তাপ হয় এবং রাত্রের বেলায় ঠান্ডা পড়ে, সেজন্য শিলার সংকোচন প্রসারণটা বেশি হওয়ার জন্য এই হারটা এখানেই বেশি। 46 নম্বর প্রশ্ন, মৌজা মানচিত্রের স্কেল হলো ড্যাশ মাইল। মৌজা সঠিক উত্তরটি হয়ে 16 ইঞ্চিতে 1 মাইল। 16 ইঞ্চিতে 1 মাইল। ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় ড্যাশ। তো ভারতীয় উপমহাদেশকে ঘূর্ণিঝড়কে কি বলা হয়? তো সঠিক উত্তরটি হবে সাইক্লোন। 48 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? প্রশ্নটি একটু আগে আলোচনা করলাম আমরা। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82 ডিগ্রি 30 মিনিট। আর কলকাতার দ্রাঘিমাংশ কত বললাম? 88 ডিগ্রি 21 মিনিট পূর্ব। ডুয়ার্স কথার অর্থ কি? তো ডুয়ার্স কথার অর্থ হলো দরজা। ডুয়ার্স কথার অর্থ হলো দরজা। তো এই 50 নম্বর প্রশ্ন হলো, ওজোন স্তর আন্তর্জাতিক সম্পদ নয়, শুদ্ধ না অশুদ্ধ? তো সেক্ষেত্রে হবে শুদ্ধ, কারণ ওজোন স্তর হচ্ছে বায়ুমণ্ডলে অবস্থিত, আর বায়ুমণ্ডল একটি আন্তর্জাতিক সম্পদ। 11 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এ কলকাতা, বি দার্জিলিং, সি শিলিগুড়ি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। 52 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন শহরে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? এ কলকাতা, বি চেন্নাই, সি দিল্লি, ডি শ্রীনগর। দেখো, এই উত্তরটি করতে গেলে আগে জানতে হবে যে কোন অঞ্চলটি নিরক্ষীয় রেখার কাছে অবস্থিত। আমরা যদি ভারতের ম্যাপটা লক্ষ্য করি তাহলে দেখবে ভারতের ঠিক নিচ দিয়ে নিরক্ষীয় রেখা গেছে। তাহলে এর মধ্যে চেন্নাই একমাত্র যে ভারতের দক্ষিণে অবস্থিত, তাহলে এখানে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হবে, অপশন বি চেন্নাই। আর এর মধ্যে সবচেয়ে কম হলে পরে কোথায় হবে? শ্রীনগরে, কারণ একেবারে উত্তরে অবস্থিত নিম্নলিখিত স্থানগুলির মধ্যে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।